ভিটে। ভিটে যখন পবিত্র হয় তখন মানুষের কল্যাণ হয়, কিন্তু সেই ভিটেই যখন অপবিত্র হয় তখন সেই মানুষগুলোকেই নরকের অনুভব করায়। যে গল্পটি আজ তোমাদের সামনে তুলে ধরব তার নাম হলো ভিটে। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করি আজকের গল্প। এই গল্পের মুখ্য চরিত্রে অক্ষয় আর হিমাদ্রি। এটি পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম মঙ্গলকোট নামক জায়গার গল্প। 1995 সালের ঘটনা এটি। অক্ষয়ের বয়স তখন 15। অক্ষয়ের বাবার নাম হিমাদ্রি। অক্ষয়ের বাবা চেন্নাইয়ের নামী কোম্পানিতে চাকরি করত। মাঝে মাঝে তারা বর্ধমানে আসতো তাদের গ্রামে ঠাকুরদা ও ঠাকুমার সাথে দেখা করার জন্য। হিমাদ্রি তার বাবার একটিমাত্র সন্তান ছিল, তাই সে যখনই বর্ধমানে আসতো তার বাবা মা তাদেরকে এখানেই থেকে যাওয়ার কথা বলতো, কিন্তু প্রতিবারই হিমাদ্রি না করে সেখান থেকে আবার ফিরে যেত। এইভাবেই কিছু বছর কেটে যায়। হিমাদ্রি একদিন অফিসে বসে কাজ করছিল, হঠাৎ তার কাছে খবর আসে তার বাবা অসুস্থ। সে সমস্ত কাজ ফেলে তার সপরিবার নিয়ে গ্রামে আসে তার বাবার সাথে দেখা করার জন্য। বাড়ি ফিরে এসে হিমাদ্রি তার বাবার সেবা শুশ্রূষা করে এবং কিছুদিনের মধ্যেই তার বাবা সুস্থ হয়ে ওঠে। তার কিছুদিন পর হিমাদ্রি আবার চলে যাবার কথা বললে তার বাবা বলে ওঠে, তোকে আর ফিরে যেতে হবে না, তুই এখানেই থেকে যা। এটা কি করে সম্ভব? আমি তো আমার ওখানে কাজ ফেলে এসেছি, এভাবে তো সব ছেড়ে আসা যায় না। কোনো কথা না, আমার যে ব্যবসাটা আছে আজ থেকে তুই দেখবি, তোকে কোথাও যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। হিমাদ্রি তাতে রাজি হয়ে যায়। কিছুদিন পর হিমাদ্রি মনে করে সেই যখন এখানেই থাকতে হবে তাহলে একটা নিজের আলাদা বাড়ি বানিয়ে থাকলে ভালো হয়। কারণ যে বাড়িতে হিমাদ্রির বাবা মা থাকতো সেটা খুব পুরনো হয়ে এসেছিল এবং খুব ছোট হওয়ার ফলে তাদের 5 জনের দীর্ঘদিন সেখানে থাকার মতন জায়গা ছিল না। হিমাদ্রিদের বাড়ির পিছনে একটা ফাঁকা জমি ছিল, সেটা না ব্যবহারের ফলে জঙ্গলে পরিণত হয়েছিল। হিমাদ্রি ঠিক করে সেখানেই সে একটা বাড়ি বানিয়ে ফেলবে। সেই মতো সে লোকজন জোগাড় করে এবং কাজ শুরু করে। হিমাদ্রির বাবা বলে, জঙ্গলগুলো পরিষ্কার করে আগে একটা ভিট পুজো দিস, তারপর বাড়ি কিন্তু তৈরি করিস। হিমাদ্রি বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হিমাদ্রি খুব একটা ভগবানের উপর বিশ্বাস করত না, তাই সে তার বাবার কথা গ্রাহ্য না করেই প্রথমে জঙ্গল পরিষ্কার করে এবং পরে বাড়ির ভিত তৈরির জন্য মাটি খোঁড়া শুরু করে। কিছুটা মাটি গর্ত করতেই সেখানে একটা জন্তুর হাড় পাওয়া যায়। আরো কিছুটা খুঁড়তেই এবারে সেখান থেকে মানুষের কঙ্কাল, কবজি সমেত হাতের আঙুল, মাথার খুলি সমস্ত কিছু বেরোতে শুরু করে। যারা যারা সেখানে কাজ করছিল সকলেই খুব ভয় পেয়ে যায়। কিন্তু পরে যত কাজ এগোতে থাকে আরো বেশি পরিমাণে
কঙ্কাল উদ্ধার হতে শুরু করে। একটা সময় এমন আসে যেখানে মাটি খুললে মাটির থেকে বেশি কঙ্কাল উদ্ধার হচ্ছিল এবং জমির একধারে কঙ্কালের ঢিপি হয়ে গেছিল। তাদের মধ্যে একজন শ্রমিক হিমাদ্রিকে বলে, বাবু, এই জমিতে কিছু বানানো ঠিক হবে না। তোমাদের যত ভুলভাল কথা, যেটার জন্য টাকা দিচ্ছি সেটা গিয়ে করো, কিন্তু কোনো কিন্তু না, যেটা করতে এসেছো সেটা গিয়ে করো। কিছুদিনের মধ্যেই তাদের বাড়ির কাঠামো তৈরি হয়ে যায়। মাসখানেক পর তাদের বাড়িও তৈরি হয়ে যায়। তারপরই সেখানে হিমাদ্রি, তার স্ত্রী ও তার ছেলে অক্ষয় চলে আসে সেখানে থাকার জন্য। বেশ ভালোই কাটছিল তাদের সেই নতুন বাড়িতে দিনগুলো। একদিন অমাবস্যার রাত, ঘড়িতে তখন 12টা বাজে। কিসের একটা শব্দে হিমাদ্রির স্ত্রীর ঘুম ভেঙে যায়। ভালো করে সে শুনলে বুঝতে পারে তাদের ছাদে কে যেন কাচের গুলি চালছে। ঠিক কাচের গুলি গড়ালে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনি শব্দ হচ্ছিল। যখন অনেকক্ষণ ধরেই শব্দ বন্ধ হয় না, সে হিমাদ্রিকে ডাকে, কি গো, শুনছ? কি গো, ওই কি হয়েছে? কি হয়েছে? দেখো না, ছাদে কি যেন একটা শব্দ হচ্ছে। হিমাদ্রি চুপ করে কান পাততেই সেও একই আওয়াজ শুনতে পায়। দুজনে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে একতলার ছাদে ওঠে। যত তারা ছাদের দিকে যাচ্ছিল, আওয়াজটা তাদের থেকে দূরে চলে যাচ্ছিল। এদিকে অক্ষয় যে ঘরে শুয়েছিল, সেই ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। এবং কে যেন অক্ষয়ের মাথার সামনে এসে দাঁড়ায় এবং ওর কানে এসে বলে, অক্ষয়, অক্ষয়, অক্ষয়। অক্ষয় তার কানে শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু সে কোনো মতেই তার চোখ খুলতে পারছিল না। হাত পাও নাড়াতে পারছিল না। অক্ষয়ের মনে হচ্ছিল যেন কেউ তাকে বেঁধে রেখেছে। অন্যদিকে যখন হিমাদ্রি ছাদে ওঠে, ছাদের দরজার ছিটকিনি খুলে ছাদে এসে দেখে সেখানে কেউ নেই। পুরো ছাদ ফাঁকা এবং পরিষ্কার। এদিকে ওদিকে ঘুরে দেখে হিমাদ্রি। ফিরে আসবে এমন সময় হঠাৎ কে যেন একটা কাচের গুলি গড়িয়ে দেয় এবং সেটা এসে লাগে হিমাদ্রির পায়ে।
সে আস্তে আস্তে পিছনে ঘোরে। পিছনে ঘুরতেই সে দেখে পরের দিন সকালে হিমাদ্রির ঘুম ভাঙলে সে দেখে সে বিছানায় শুয়ে আছে। সে বিছানা থেকে ওঠে এবং অক্ষয়ের ঘরের দিকে যায়। অক্ষয়, দরজা খোল! অক্ষয়, দরজা খোল! কি হয়েছে? তুমি সকাল সকাল এত উত্তেজিত হচ্ছ কেন? কিছুক্ষণ পর অক্ষয়ের ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। তারা দুজনে ঘরের ভিতরে ঢোকে। ঘরের জানলা দরজা বন্ধ ছিল, তাই খুব একটা ঘরের ভিতর আলো ছিল না। কিন্তু ঘরের মধ্যে ঢুকতেই একটা পচা গন্ধের অনুভব করে দুজনেই। নাকে হাত দিয়ে অক্ষয়ের বিছানার সামনে আসতেই, কি হয়েছে? এত জোরে জোরে চেঁচাচ্ছিস কেন? অক্ষয় কি যেন খাচ্ছিল আর কথা বলছিল। অক্ষয়ের মা লাইটের সুইচটা দিতেই তারা দেখে অক্ষয় সে তার নিজের হাতের মাংস কামড়ে চিড়ে খাচ্ছিল এবং পুরো বিছানায় রক্তে ভরে গেছিল। লাইটের আলো অক্ষয়ের চোখে পড়তেই অক্ষয় এত জোরে চিৎকার করে ওঠে যে তার আওয়াজে সেই বাল্বটাই ভেঙে যায়। কাল রাতে যখন অক্ষয় তার নাম শুনতে পাচ্ছিল, অক্ষয়, অক্ষয়, প্রথমে সে তার না চোখ খুলতে পারছিল আর না তারপরে হাত পা নড়াতে পারছিল। অনেক চেষ্টার পর যখন সে তার চোখ খোলে, সে দেখে একজন সাদা কাপড় পরে ছাদটাকে আঁকড়ে ধরে আছে। আর তার চোখ খোলার পরই সে তার মাথাটা অক্ষয়ের দিকে ঘোরায় এবং ছাদ ছেড়ে সোজা অক্ষয়ের উপরে এসে পড়ে। পরের দিন সকালে অক্ষয়ের এমন অবস্থা দেখে হিমাদ্রি ও তার স্ত্রী কোনো রকমে সেই ঘরের বাইরে বেরিয়ে আসে এবং দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তারা দেখে দরজার তলা থেকে কাঁচা রক্ত গড়িয়ে আসছে। এরপরই হিমাদ্রি ও তার স্ত্রী শুনতে পায়, মা বাঁচাও! মা বাঁচাও! বাবা বাঁচাও! আমাকে বাঁচাও! বাঁচাও! হিমাদ্রি ও তার স্ত্রী বুঝে পায় না কি করবে। হিমাদ্রি তার মাকে এই সমস্ত কথা জানায়। এই সমস্ত কিছু কথা শুনে তার মা বলে, ফিরে এসেছে ও আবার ফিরে এসেছে? কে ফিরে এসেছে মা? কে ফিরে এসেছে? এখানেই শেষ হলো ভিটে গল্পের প্রথম পর্ব। কে ফিরে এসেছে? অক্ষয়ের সাথে কি হলো? আর হিমাদ্রি এবার কি করবে? এই সমস্ত কিছু জানার জন্য তোমাদেরকে শুনতে হবে ভিটে গল্পের দ্বিতীয় পর্ব। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে জানিও। তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো, আমরা তোমাদের গল্পটা ন্যারেট করব।